হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। আজ অনেক দিন পরে তোমাদের সঙ্গে আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, আজকে আমি একটু নতুনভাবে তোমাদের ভিডিও করব। সেটা হচ্ছে, আজ থেকে তোমরা পাবে ক্লাস 9-এর অধ্যায়ভিত্তিক ম্যাথ ক্লাস। ক্লাস 9-এর পরপর চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে প্রথম চ্যাপ্টার আমরা শুরু করছি, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বার শুরু করছি। রিয়েল নাম্বার ক্লাস 9। আমরা গোনার জন্য ব্যবহার করি 1 2 3 ডট ডট। এই সংখ্যাগুলো আমরা গোনার জন্য ব্যবহার করি। এইগুলোকে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এর জিরো কি একটা স্বাভাবিক সংখ্যা? না, জিরো একটা স্বাভাবিক সংখ্যা নয়। জিরো হচ্ছে স্বাভাবিক সংখ্যা নয়। আচ্ছা, জিরো স্বাভাবিক সংখ্যা নয়। এবারে এই ন্যাচারাল যদি জিরো যোগ করি, জিরো ইনভলভ করি, তাহলে এটাকে আমরা বলবো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। না, আচ্ছা, স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমরা জিরো যোগ করি তাহলে সেটাকে আমরা বলবো অখণ্ড সংখ্যা। এবার আমরা পরপর 2 নম্বর পেজে যে এগুলো আছে সেগুলো দেখি। 1 নম্বর হচ্ছে, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক। আচ্ছা, দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড হবে। দুটি স্বাভাবিক বা অখণ্ড সংখ্যার গুণ করলেও সর্বদা অখণ্ড সংখ্যা হবে। আচ্ছা, বিয়োগ করলে কি এটা হবে? তাহলে আমরা দেখি, আমরা দুটো অখণ্ড সংখ্যা নেই। 65 মাইনাস 85, দুটো অখণ্ড সংখ্যা নিয়েছি, বিয়োগ করে -20। এটা কি একটা অখণ্ড সংখ্যা? যে 0 1 2 3 এর মধ্যে কি পড়ছে? না। তাহলে যে -1 -2 -3 ডট ডট এই সংখ্যাগুলো যে চলতে থাকছে, এই সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি? এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি ঋণাত্মক অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। এবং 1 2 3 এইগুলো হচ্ছে ধনাত্মক ধনাত্মক অখণ্ড সংখ্যা। এইগুলো তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যা, এগুলো হচ্ছে ঋণাত্মক অখণ্ড সংখ্যা। আচ্ছা, তারপরে পেজ নম্বর 3-তে কি কি আছে দেখো। পূর্ণ সংখ্যা, যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিই, পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এই টোটাল নম্বর আমরা সংখ্যা লেখায় লিখি, এটা হচ্ছে জিরো। জিরোর ডান দিকের সংখ্যা 1 2 3, ডান দিকের যে সংখ্যা এগুলো হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, আর বাম দিকের সংখ্যা হচ্ছে ঋণাত্মক অখণ্ড সংখ্যা। এই পুরো সিস্টেমটা, তাহলে পুরোটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেট। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আচ্ছা, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে পূর্ণ সংখ্যার আমরা দেখি, 3 নম্বর পেজে আছে, যে কোনো পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ। পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ করি, যোগ করি, বিয়োগ করি বা গুণ করি, আমরা সর্বদাই পূর্ণ সংখ্যা পাবো। মানে যাই করি না কেন, যোগ বিয়োগ গুণ করলে আমরা এই সেটের মধ্যে সেই সংখ্যাগুলো সব পেয়ে যাব। আচ্ছা, দুটো পূর্ণ সংখ্যার ভাগ করি আমরা, 5 ভাগ 1, এটা সমান সমান 5। এটা আমরা একটা পূর্ণ সংখ্যা পেলাম। ঠিক আছে, যদি আমরা 2 ভাগ 3 করি তাহলে এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা পূর্ণ সংখ্যা নয়। এই সংখ্যাটাকে আমরা কি বলবো? 2/3 যুক্ত, মানে এরকম টাইপসের সংখ্যাগুলোকে আমরা বলবো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বা ইংলিশে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p/q দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা। p/q দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়ালস টু 0। কিউটা সবসময় জিরো হলে হবে না, কিউটা নট ইকুয়ালস টু 0 হতে হবে, নিচের সংখ্যাটা 0 হলে হবে না। তাহলে 5টাকে আমরা লিখতে পারি 5/1।
মানে সব প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে আমরা তত বাই 1, নিচেরটা 0 হতে হবে না, যে কোনো সংখ্যা হতে পারে, 1 হতে পারে, যে কোনো হতে পারে। আচ্ছা, নিচেরটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে এটা পূর্ণ সংখ্যা, এটা মূলদ সংখ্যা। তাহলে সকল আমরা দেখতে পেলাম যে সকল পূর্ণ সংখ্যাই হলো সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কারণ প্রত্যেকটা পূর্ণ সংখ্যায় তত বাই 1 এরকম আকারে আমরা লিখতে পারি। ওটা মানেই 5, 5 বাই 1 মানেই 5, তাহলে এটা বলতে পারি। আচ্ছা, পি বাই কিউ একটা সংখ্যা, পি বাই কিউ একটা সংখ্যা আমরা নিলাম ধরো 2/3, তাহলে এটা হচ্ছে সব থেকে লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ আকার কেন? কারণ 2/3 মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে এই 2/3 এই মূলদ সংখ্যা কি বলবো? এই মূলদ সংখ্যায় 2 ও 3 হলো পরস্পর মৌলিক। 2 ও 3 হলো পরস্পর মৌলিক, যেহেতু এক ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। আচ্ছা, আমরা যদি 6/9 করি, এটা পরস্পর মৌলিক না, এটা পরস্পর মৌলিক নয়, কারণ এর সাধারণ উৎপাদক 3 আছে। 2/3 এটা সাধারণ উৎপাদক একটা 3 আছে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কিছু কিছু লিখি আমরা। 2/3 যেরকম একটা পরস্পর মৌলিক সংখ্যা, 3/4 লিখতে পারি, 6/7 লিখতে পারি, 12/17 এই দুটোরও এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে এটাও পরস্পর মৌলিক। 20/29 এটাও একটা পরস্পর মৌলিক। তাহলে এই দুটো যে কোনো সংখ্যা যার এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই, মানে দুটোর মধ্যে কোনো কমন উৎপাদক নেই, সেটা হচ্ছে আমরা পরস্পর মৌলিক বলতে পারি। আচ্ছা, পূর্ণ সংখ্যা পেলাম, মূলদ সংখ্যা পেলাম। এইবার দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা এক্স ওয়াই, দুটো সংখ্যা বলা আছে। সংখ্যার মধ্যে যদি একটি মূলদ সংখ্যা বলে, একটি মূলদ সংখ্যা যদি বার করতে বলে, তাহলে আমরা কি করব? একটি মূলদ সংখ্যা বার করতে বলা মানে x + y/2। একটি মূলদ সংখ্যা মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। আচ্ছা, x y এর মধ্যে n সংখ্যক মূলদ সংখ্যা বার করার ফর্মুলা হলো, n সংখ্যক মূলদ সংখ্যা বার করার ফর্মুলাটা তাহলে কি? n সংখ্যক মূলদ সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে x + d, x + 2d, x + 3d এরকম আকারে পরপর যাবে মূলদ সংখ্যাগুলো, যেখানে d এর ভ্যালুটা হচ্ছে y - x/n + 1। এটা মনে রাখতে হবে, কারণ x y দুটো সংখ্যা, তার মধ্যে যদি n সংখ্যক মূলদ সংখ্যা বার করতে দেয় তাহলে এর ফর্মুলা এইটা, ঠিক আছে? d এর ভ্যালুটা। তাহলে আমরা পেজ নম্বর 6 21 দাগের অঙ্কটা করি, নিজে করি 21 দাগের অঙ্ক। 21 দাগের অঙ্কটা হচ্ছে 1/3 ও 2/5 মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখি। তাহলে x = যদি আমরা 1/3 ধরি এবং y = যদি 2/5 ধরি, তিনটি মূলদ সংখ্যা বলেছে, মানে এখানে n এর মান হচ্ছে 3, তিনটি মূলদ সংখ্যা। তাহলে d এর মানটা আগে বার করে নিতে হবে। d এর মানটার ফর্মুলা কি বলেছিলাম? y - x/n + 1। y এর ভ্যালু হচ্ছে 2/5, x এর ভ্যালু হচ্ছে 1/3/3 + 1, এখান থেকে হচ্ছে 15, 6 - 5/4 মানে এখান থেকে 1/60। তাহলে d এর মানটা পেলাম আমরা 1/60। তাহলে আমরা মূলদ সংখ্যাগুলোকে কি আকারে লিখতে পারি? তিনটে মূলদ সংখ্যা হচ্ছে x + d, x + 2d এবং x + 3d, তিনটে মূলদ সংখ্যা আমরা লিখব। তাহলে x + d মানে x এর ভ্যালু হচ্ছে 1/3 প্লাস d মানে হচ্ছে 1/60। তাহলে এটা লসাগু হচ্ছে 60, 3 20 প্লাস 1 মানে 21/60। এটাকে লিখতে পারি 60/20। আচ্ছা, x + 2d হচ্ছে 1/3 প্লাস 2/60, 60 20 প্লাস 2 22/60। এটাকে আমরা লিখতে পারি 11/30। আচ্ছা, 1/4 প্লাস 3/60, এটাকে আমরা লিখতে পারি 1/3, x প্লাস 3d। আচ্ছা, 60 এটা হচ্ছে 20 প্লাস 3 মানে 23/60। তাহলে আমরা হচ্ছে 1/3 আর 2/5 মধ্যে 1/3 আর 2/5 মধ্যে আমরা মূলদ সংখ্যা পেলাম 7/20
11 30 এবং 23 60। তাহলে এই ফর্মুলায় ডি এর মানটা আগে প্রথম বার করে নিতে হবে, নিয়ে এক্স প্লাস ডি এক্স প্লাস 2d, যদি 6টা বলে তাহলে এক্স প্লাস 6d অবধি হবে, এরকম ভাবে। আচ্ছা, কোষে দেখি 1.1, কোষে দেখি এর আমরা 4 দাগের 4 নম্বর অঙ্কটা করি। -1 এবং হাফ এই দুটোর মধ্যে বলেছে যে একটি মূলদ সংখ্যা লিখি। একটি মূলদ সংখ্যা লেখার নিয়ম কি বলেছিলাম? দুটোকে যোগ করতে হবে এবং 2 দিয়ে ভাগ করতে হবে। এখান থেকে লসগু হচ্ছে -1/2 মানে -1/4। তাহলে একটি মূলদ সংখ্যা হচ্ছে -1/4। আচ্ছা, 7 দাগটা করি। 7 দাগ, এটা হচ্ছে -2 ও -1 এর মধ্যে মূলদ সংখ্যা। এর মধ্যে একটি মূলদ সংখ্যা হচ্ছে -2 প্লাস -1/2, মানে এখান থেকে আসছে -3/2। এটা হচ্ছে একটি মূলদ সংখ্যা। আচ্ছা, 6 দাগের অঙ্কটা করি। 6 দাগের অঙ্কটা সেম ভাবে আগে যেটা করলাম, সেটা হচ্ছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে x সমান 1, y সমান হচ্ছে 2 এবং n এর ভ্যালু 6। তাহলে d এর মানটা আমরা বার করব। ডিটা কি বলেছিলাম? y মাইনাস এক্স বাই এন প্লাস 1। y হচ্ছে 2 মাইনাস 1/6 প্লাস 1, মানে এটা হচ্ছে 1/7 ডি এর মান। তাহলে মূলদ সংখ্যাগুলোকে আমরা লিখতে পারি এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, 6টা বলেছে, এক্স প্লাস 4d, এক্স প্লাস 5d আর এক্স প্লাস 6d। তাহলে মূলদ সংখ্যা এক্স প্লাস ডি এর মানটা কত? এক্স হচ্ছে 1 প্লাস ডি হচ্ছে 1/7 মানে 8/7। এক্স প্লাস 2d এটাকে লিখতে পারি 1 প্লাস 2/7, এটা মানে হচ্ছে 9/7। তাহলে আমি পরপর ভাবে যেতে থাকবে। এক্স প্লাস 3d মানে এক্স প্লাস 3/7 মানে হচ্ছে 10/7। তাহলে মূলদ সংখ্যা 6টা মূলদ সংখ্যা পরপর যাচ্ছে 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 1 2 3 4 5টা হলো 13/7। তাহলে 1 আর 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হচ্ছে এটা। ঠিক আছে। আচ্ছা, আমরা কোন সংখ্যাকে পি বাই কিউ আকারে যে সংখ্যাগুলো প্রকাশ করা, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা বললাম। যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তাদেরকে কি বলবো? অমূলদ সংখ্যা। তাদেরকে আমরা বলবো অমূলদ সংখ্যা। যেরকম উদাহরণ হচ্ছে, অমূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে √2, √3। তারপরে এমন সংখ্যা যেগুলো ওইভাবে প্রকাশ করা যাবে না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। √2, √3, 0 এত, এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে অমূলদ সংখ্যা হলো। এবার আমরা কোষে দেখি 1.3 দেখি। দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ। এটা ঠিক আছে, যে কোনো দুটো মূলদ সংখ্যা যোগ করলে মূলদ। অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ, এটা হচ্ছে ভুল। কারণ আমরা যদি অমূলদ সংখ্যা √5 নেই প্লাস মাইনাস √5, এটাও একটা অমূলদ সংখ্যা, এটার তাহলে √5 মাইনাস √5 এটা 0 হয়ে যাচ্ছে, এটা একটা মূলদ সংখ্যা আসছে। তাহলে দুটো অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ হচ্ছে না। দুটো মূলদ সংখ্যার গুণফল মূলদ, এটাও ঠিক আছে। অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ এটা বলা যাবে না, কারণ দুটো অমূলদ সংখ্যা নেই √5 গুণ √3। এটা যদি দুটো অমূলদ সংখ্যা নিই তাহলে √15, এটা হচ্ছে অমূলদ। তাহলে সর্বদা মূলদও হবে না, সর্বদা অমূলদও হবে না। অমূলদ সংখ্যার গুণ করলে কি হবে বলা যাবে না, দুরকমই হতে পারে। প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, এটা সত্যি, কারণ প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। কাকে বলে? বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ সংখ্যা প্লাস অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই দুটো মিলেই হচ্ছে বাস্তব সংখ্যা। আচ্ছা, তারপর হচ্ছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা, এটা আবার ভুল। কারণ প্রতিটি মূলদ অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা, কিন্তু প্রতিটি অমূলদ বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা নয়, কারণ মূলদ সংখ্যাগুলো অমূলদ নয়। মূলদ সংখ্যাগুলো বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ নয়। তাহলে অমূলদ সংখ্যা আমরা ওরকম সংখ্যা পেলাম √2, √3 এইগুলো। আচ্ছা, 3 দাগের হচ্ছে আমরা একটা সংখ্যা দেখি, এটা হচ্ছে √7। এটা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা √7। আচ্ছা, লাস্ট অঙ্ক 9, এটা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে অমূলদ। এটাও
p/q আকারে প্রকাশ করা যাবে না, এটাও একটা অমূলদ সংখ্যা। তাহলে আজকে এখানে শেষ করছি, পরের দিন আবার তারপর থেকে শুরু করব। থ্যাংক ইউ ভেরি মাচ।